বিয়ের দিন মেহুল জানতে পারল সে তার হবু স্বামী আকাশের দ্বিতীয় স্ত্রী হতে চলেছে। এই কথাটা জানা মাত্রই বিয়ের আসর থেকে উঠে যেতে চেয়েছিল সে, কারণ আর যাই হোক বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করতে চায় না মেহুল। বিয়ের আসর থেকে উঠে আসতে যাবে এমন সময় 5 বছর বয়সী একটা ছেলে এসে তার শাড়ির আঁচল ধরে বলে, তুমি বিয়েটা করে নাও নতুন আম্মু। দাদি আব্বু আমাকে একটু ভালোবাসে না। আমার আম্মু শুধু আমায় ভালোবাসতো। তুমি আমার নতুন আম্মু হয়ে আসো না। ছেলেটির এমন মায়ামাখা কথায় মেহুল কি বলবে বুঝতে পারছিল না। এমন সময় একজন পুরুষ এসে তার সামনে দাঁড়ায়। নিজেকে ছেলেটির মামা পরিচয় দিয়ে বলে, ওর নাম রায়ান, আমার বোন অন্তরার ছেলে। আমাকে হয়তো তুমি চিনবে, আমি তোমার বাবার অফিসেরই বস। আমার নাম অন্তর চৌধুরী। মেহুল আগ্রহী ছিল না এসব বিষয়ে জানতে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। অন্তরও সেটা বুঝতে পারে। ব্যাপারটা বুঝতে পেরে বলে, তুমি এই বিয়েটা করে নাও, আমার ভাগ্নের জন্য একটা মেয়ের খুব দরকার। মেহুল রেগে গিয়ে বলে, আপনার ভাগ্নের মায়ের দরকার তো আমি কেন ওর বাবাকে বিয়ে করব? আপনি বা কেমন ভাই নিজের বোনের সতীন আনতে চাইছেন? অন্তর হতাশ হয়ে বলে, আমার বোন অনেক দিন থেকে নিরুদ্দেশ। আজ প্রায় 2 বছর থেকে ওর কোনো খোঁজ নেই। এতদিনে যখন ফেরেনি তখন এখনো আর ফেরার চান্স নেই। মেহুল কি বলবে বুঝতে পারছিল না। যদি এমন হতো যে অন্তরা মারা গেছে তাহলে সে বিয়েটা করে নিতে পারত, কিন্তু এরকম নিখোঁজ জন্যই সে বিয়ে করতে চাইছে না। মেহুল তো প্রথমবার আকাশকে দেখেই তাকে ভালোবেসে ফেলেছিল। তাকে দেখে কে বলবে সে এক ছেলের বাবা? এখনো চেহারায় রূপ লাবণ্য ধরে রেখেছে। মেহুল কিছু একটা ভেবে বলে, আমি যতদূর জানি আপনি আমার জন্য সম্বন্ধটা এনেছিলেন আমার বাবার কাছে। আচ্ছা, আপনি আমাকেই কেন বাছাই করলেন? অন্তর চৌধুরী পাকা হেসে বললেন, আমার বোনের নিরুদ্দেশের পর আমার ভাগ্নেকে অনেক অযত্নে বড় হতে হয়েছে। এর মধ্যে যখন আমার কানে আসে যে আকাশ দ্বিতীয়বার বিয়ের জন্য মেয়ে দেখছে, তখন আমি ভাবি যদি সৎ মা এসে রায়ানের উপর আরো অত্যাচার করে। তাই আমি তোমাকে ঠিক করি, কারণ তোমার বাবার থেকে যতদূর শুনেছি তুমি খুব ভালো মেয়ে, বাচ্চাদের খুব ভালোবাসো। তাছাড়া তুমি যদি আমার ভাগ্নের উপর কোনো রকম অত্যাচার করো, তাহলে আমি তোমার বাবাকে চাকরিচ্যুত করতে পারি। মেহুলের কাছে ততক্ষণে সব ব্যাপারটা পরিষ্কার হতে থাকে। তাকে নিয়ে যে কত বড় খেলা চলছে সেটা তার মাথায় আসলো। সবটা বুঝতে পেরে আরো বেশি রেগে যায় মেহুল। জোরে চিৎকার করে বলে, আমাকে কি ভেবেছেন আপনারা? আমি কেন আপনাদের কথা শুনবো? আমার কোনো ঠেকা নেই। আমি করব না এই বিয়ে। অনেকক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি, এখন বলছি ভালোই ভালোই বিয়েটা করে নাও, না হলে ভালো হবে না। তোমার বাবা কিন্তু অফিস থেকে অনেক টাকা লোন নিয়েছে। তুমি যদি বিয়েটা না করো তাহলে সেই লোন পরিশোধ করতে গিয়ে তোমাদের পথে বসতে হবে। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? ধরো সেটাই করছি। এখন বলো বিয়ে করবে কিনা। মেহুল এক প্রকার দিশেহারা হয়ে যায়। এখন বিয়েটা করা ছাড়া তার কাছে সত্যিই আর কোনো উপায় ছিল না। তাই মেহুল বলল, আমি বিয়েটা করে নিব। অন্তর্জয়ের হাসি আসে। রায়ানও খুশিতে লাফিয়ে উঠে বলে, তার মানে আমার নতুন আম্মু হবে তুমি। কি মজা। তুমি আমাকে অনেক আদর করবে তো? মেহুল মলিন হেসে বলে। হ্যাঁ, করব। এরপর বিয়ের আসরের দিকে পুনরায় পা বাড়ায় মেহুল। সবাই অবাক হয়ে যায় তাকে ফিরতে দেখে। মেহুল কাজী সাহেবকে বলে, আমি ফিরে এসেছি, এই বিয়েতে আমি রাজি আছি। আপনি বিয়ে পড়ানো শুরু করুন। মেহুল এক নাগাড়ে কথাগুলো বলে আকাশের দিকে তাকালো। আকাশ তার দিকেই অবাক নয়নে তাকিয়ে আছে। আকাশ তো বিয়েটা হবে না ভেবে উঠেই যেতে চেয়েছিল। এমন সময় মেহুল আবার ফিরে এলো। কবুল বলার মাধ্যমে আকাশকে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিল মেহুল। আকাশও কবুল বলে বিয়েটা করে নিল। এরপর আসে বিদায়ের পালা। মেহুল তার পরিবারের সব সদস্যদের বিদায় জানিয়ে নতুন গন্তব্যের দিকে পা বাড়ায়। শ্বশুরবাড়িতে এসে মেহুল দেখে তার জন্য তৈরি সাজানো গোছানো একটি বাড়ি। আকাশের মা তাসমিনা আক্তারি বরণ করে তাকে বাড়িতে তোলে। মেহুলের একটুও ভালো লাগে না এসব কিছু, কারণ তার তো অন্য ইচ্ছা ছিল। একটা সুন্দর সাজানো সংসার চেয়েছিল মেয়েটা, যা একান্ত তারই হবে। কিন্তু আমরা যা চাই সবসময় তার বিপরীত কিছুই পাই। মেহুলের গৃহপ্রবেশ ঘটার পরে রায়ান তার
কোল দখল করে বসে আছে। না জানি কেন এই ছেলেটার প্রতি রাগ আসছে না মেহুলের, অথচ আসা উচিত, কারণ এই রায়ানের জন্যই তাকে এই বিয়েটা করতে হলো। তবে রায়ানের মায়ামাখা মুখশ্রী দেখে মেহুলের পক্ষে কিছু বলা সহজও নয়। হঠাৎ করে আমিনা আক্তার এসে রায়ানকে মেহুলের কোল থেকে এক প্রকার টেনে নামিয়ে বলে, তুই এখানে কি করিস? যা তোর ঘরে যা, বাড়ির নতুন বউ এসেছে, তাকে মানুষ দেখবে না। মেহুল রায়ানকে পুনরায় কোলে নিয়ে বলে, ও থাক না আমার কাছে, কোনো অসুবিধা নেই। আমিনা আক্তার আর কিছু বলেন না, কিন্তু তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কতটা অখুশি। আমিনা আক্তার তার কিছু আত্মীয়র সাথে কথা বলার জন্য অন্যদিকে যায়। সেই সময় অন্তর মেহুলের সামনে আসে। মেহুলকে আমিনা আক্তারের ব্যবহারের সূত্র ধরে বলে, এখন বুঝলে তো আমি কেন বলেছিলাম আমার ভাগিনার অনাদরের কথা? আপনার ভাগ্নে যদি এখানে অনাদর হয়ে থাকে তাহলে আপনি তো তাকে নিজের কাছে নিয়ে যেতে পারতেন, আপনার যখন এতই দরদ। সেটা সম্ভব না, কারণ আকাশ মানে রায়ানের বাবা ওকে আমার কাছে যেতে দেয় না, আর বাবার অনুমতি ছাড়া তার বাচ্চাকে নিয়ে যাওয়ার কোনো আইন নেই। মেহুল আর কিছু বলল না, বলার প্রয়োজন মনে করল না। এখন একবার যখন তার বিয়ে হয়ে গেছে তখন এখানেই তাকে থাকতে হবে, তাই সব কিছু মানিয়েই চলার চেষ্টা করতে হবে। একটু সময় পরেই মেহুলের স্বামী নামক মানুষটার আগমন ঘটে। আকাশ এসে রায়ানকে নিজের কাছে ডাকে। রায়ান এক ছুটে নিজের বাবার কাছে চলে যায়, যদিও বাবার ভালোবাসা পাওয়া হয় না রায়ানের। অধিকাংশ সময়ই আকাশ কাজের জন্য অফিসেই থাকে, বাড়ি ফিরে অনেক রাত করে। আকাশ রায়ানকে বলে, তুমি নিজের রুমে যাও রায়ান, হ্যাঁ আমরা বড়রা এখানে কিছু জরুরি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ যাও। রায়ান বাধ্য ছেলের মতো চলে যায়। রায়ানের প্রস্থানের পরেই আকাশ মেহুল ও অন্তরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। অন্তর আকাশকে জিজ্ঞাসা করে, এমনভাবে তাকিয়ে আছো কেন আমাদের দিকে? নিজের গার্লফ্রেন্ডের সাথে আমার বিয়ে দিয়ে দিলেন কেন? আমার উপর গোয়েন্দাগিরি করার জন্য? মেহুল বিষম খায়। সে আবার অন্তরের কোন জন্মের গার্লফ্রেন্ড? মেহুল সাথে সাথে প্রতিবাদ জানিয়ে বলে, আমি কারোর গার্লফ্রেন্ড নই, আমি আপনার বউ। আকাশ অন্তরের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। বাসর ঘরে বসে নিজের স্বামীর জন্য অপেক্ষা করছিল মেহুল। মেহুলের অপেক্ষার অবসান ঘটিয়ে আকাশ বাসর ঘরে প্রবেশ করে। মেহুল ঘোমটাহীন হয়ে বসেছিল। আকাশ মেহুলের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, নিজের ভালোবাসার মানুষের সাথে বাসর না করে অন্য কারোর সাথে বাসর করতে চলে এসেছেন তাহলে? মেহুল রাগান্বিত হয় আকাশের কথায়। ছোটবেলা থেকে রাগ নিয়ন্ত্রণ করতে সফল নয় সে। আজও পারল না নিজের রাগ নিয়ন্ত্রণ করতে। আকাশকে শক্ত কথা শুনিয়ে দিল। আপনি কি ভেবেছেন? হুম, আমাকে যা খুশি বলবেন আর আমি সহ্য করব? প্রথমত, আমার কোনো ভালোবাসার মানুষ নেই। আমি জীবনে প্রেম প্রীতির পাশ দিয়ে হাঁটিনি। আপনি আমার জীবনে প্রথম পুরুষ। বরঞ্চ আমারই আপনার বিরুদ্ধে অভিযোগ করা উচিত, কারণ আমি আপনার জীবনে প্রথম নারী নই, আমি আপনার দ্বিতীয় নারী। আকাশ ভাবলেশহীনভাবে বলল, আমাকে দোষ দিচ্ছেন কেন? আমি তো বিয়ের আগেই আপনার পরিবারকে সব জানিয়ে দিয়েছিলাম যে আমার আগের স্ত্রী ছিল, এমনকি আগের পক্ষের একটা ছেলেও আছে। সব জেনেই তো আপনি এই বিয়েতে রাজি হয়েছিলেন। মেহুল কি বলবে বুঝতে পারে না। তার নিজের পরিবারেই যে তাকে অনেক বড় ধোঁকা দিয়ে গেছে। মেহুল শান্তপর্ণে নিজের দুঃখ আড়াল করে বলে, বিয়ে যখন হয়ে গেছে তখন আমরা একে অপরের সাথে একটা সম্পর্কে জড়িয়ে গেছি, এটা মানতেই হবে। আকাশ মেহুলকে প্রশ্ন করে, বিয়ের দিন তাহলে আপনি ওভাবে উঠে গিয়েছিলেন কেন? কারণ আমি জানতে পেরেছিলাম আপনার স্ত্রী নিরুদ্দেশ। সে যদি কখনো ফিরে আসে তাহলে আমি কি করব বলুন? আপনার নিশ্চয়ই নিজের প্রথম স্ত্রীর প্রতি তীব্র অনুরাগ আছে, যেহেতু সে আপনার সন্তানের মা। সে আর কখনো ফিরবে না। আপনি এত নিশ্চিত হয়ে কথাটা বলছেন কিভাবে? আকাশ এই কথার কোনো উত্তর না দিয়ে বিছানায় শুয়ে পড়ে। মেহুল ভাবে তাকে হয়তো আকাশ বলবে সোফায় গিয়ে শুয়ে পড়তে, কিন্তু মেহুলকে অবাক করে আকাশ বলে, আপনি এই বিছানাতে শুয়ে পড়ুন। আপনি যেহেতু আমার স্ত্রী, তাই আপনার অধিকার আছে আমার জীবনে। মেহুলকে আরো বেশি অবাক করে দিয়ে আকাশ তাকে নিজের কাছে টেনে নেয়। মুহূর্তেই আকাশ মেহুলকে নিজের বুকের মধ্যে মিশিয়ে নেয়। তারা আরো ঘনিষ্ঠ হতে যাবে এমন সময় দরজায় কেউ কড়া নাড়ে।
আকাশ বিরক্তি বোধ করে সরে আসে। মেহুল দরজাটা খুলতেই রায়ানকে দেখতে পায়। রায়ান মেহুলের শাড়ির আঁচল ধরে বলে, আমার খুব ভয় করছে নতুন মা, আমি তোমার সাথে থাকতে চাই। মেহুল আকাশের দিকে তাকায়। আকাশের চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তবে মায়াবী মেহুল কিছুতেই পাতল না ছোট্ট রায়ানের অনুরোধ ফেলতে। তাই রায়ানকে কোলে তুলে নিয়ে আদর করে বলে, এসো আমাদের সাথে ঘুমাও। রায়ানকে কোলে করে এনে বিছানায় নিজের পাশে শুইয়ে দেয় মেহুল। আকাশ বিরক্তিতে বোধ করে একটু দূরে সরে যায়। রায়ান মেহুলের কাছে জেদ করে, নতুন মা, তুমি আমাকে গল্প শোনাও না, আমি তোমার কাছে রাজপুত্রর গল্প শুনবো। মেহুল রায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে রাজপুত্রর গল্প শোনাতে থাকে। এভাবেই একসময় ঘুমের ঘোরে তলিয়ে যায় রায়ান। সেই সময় আকাশ মেহুলকে বলে, আপনিও এখন ঘুমিয়ে নিন, ছেলেটা অনেক বিরক্ত করে। মেহুল বুঝতে পারে রায়ানকে কোনো কারণে পছন্দ করে না আকাশ, কিন্তু নিজের ছেলেকে অপছন্দ করার পেছনে কিসের যুক্তি থাকতে পারে সেটাই বুঝতে পারে না মেহুল। এসব নিয়ে আর না ভেবে মেহুল ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ কোনো শব্দে তার ঘুম ভেঙে যায়। মেহুল লাইট জ্বালিয়ে দেখে রায়ান তার পাশেই আছে, কিন্তু আকাশ কোথাও নেই। মেহুল বিছানা থেকে উঠে পড়ে, তারপর বেলকনিতে আসে। আকাশ বেলকনিতে দাঁড়িয়েছিল। মেহুলকে দেখে আকাশ বলে, আপনার ঘুম ভেঙে গেছে? কিছু একটা শব্দ পেলাম মনে হয়। আম, আমার হাত লেগে ফুলের টপটা পড়ে গেছে, সেটারই শব্দ হয়তো শুনেছেন। মেহুল মেঝেতে পড়ে থাকা ফুলের টপটি তুলে উপরে রাখে। আকাশের দৃষ্টি স্থির ছিল উপরের দিকে। গগন পানে তাকিয়ে কি যেন দেখছিল সে। মেহুলের কৌতূহল হয় বিষয়টা নিয়ে। কৌতূহলবশত জিজ্ঞাসা করে বসে, আপনি এত রাতে এভাবে আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? আকাশ রহস্যের হাসি দিয়ে বলে, আম, ওই আকাশের তারার মাঝে অনেক রহস্য লুকিয়ে আছে। যে তারারা যেভাবে জলে নিভে, আমাদের জীবনও ঠিক তেমন। আকাশের চাঁদও নিজের মাঝে অনেক রহস্য লুকিয়ে রাখে। কখনো পূর্ণিমার আলোতে আলোকিত করে ধরণীকে, তো কখনো অমাবস্যায় আধার ঢেকে দেয়। আমাদের জীবনেও এমন কেউ আসে আলো নিয়ে, আবার সেই কখনো অন্ধকারে ঢেকে দিয়ে যায়। হয়তো সৃষ্টিকর্তা হয়তো প্রকৃতিকে দিয়ে আমাদের সেই সংকেতটাই দিয়ে থাকেন। আকাশের এমন রহস্যময় কথা মেহুল বুঝতে পারে না। আকাশ মেহুলের দিকে দেখে বলে, বুঝতে পারেনি নিশ্চয়ই? না বোঝাটাই স্বাভাবিক। যান, ঘুমিয়ে পড়ুন। মেহুল তাই করে। বেলকনি থেকে পুনরায় রুমে এসে রায়ানকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। আজ মেহুলের বৌভাত। আমিনা আক্তার সকাল সকাল মেহুলকে অনেক সুন্দর একটা শাড়ি এবং কিছু গহনা দিয়ে গেছেন পরার জন্য। মেহুল সেই শাড়ি ও গহনা নিজেকে আবৃত করে নিয়েছে। রায়ান সকাল থেকে মেহুলের আশেপাশেই ঘুরঘুর করছে। মেয়েটা একদম ছাড়তেই চায় না মেহুলকে। মেহুল ও রায়ানের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রায়ান হঠাৎ ছাদে যাওয়ার বায়না ধরে। মেহুল রায়ানকে ছাদে নিয়ে যায়। ছাদের রায়ান ফুটবল দিয়ে খেলতে থাকে। হঠাৎ ভারী পুরুষালী গলা শুনতে পায় মেহুল। কেউ বলল, এখানে কি করছেন? মেহুল পিছনে ফিরে আকাশকে দেখতে পায়। আকাশ বাঁকা চোখে তার দিকেই তাকিয়েছিল। মেহুলকে ভালো করে পরখ করে বলে, আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। হঠাৎ এমন কথায় লজ্জায় মেহুলের ফর্সা মুখ লাল হয়ে যায়। আকাশও খানিকটা বিব্রত বোধ করে। এই বিবৃতিক ভাব কাটানোর জন্য বলে, এই রোদে ছাদে থাকার দরকার নেই, আপনি নিচে চলুন। মেহুল রায়ানকে নিয়ে নিচে নেমে আসে। মেহুল যাওয়ার পর আকাশও ছাদ থেকে নিচে নামে। আমিনা আক্তার মেহুলকেই খুঁজেছিলেন। মেহুলকে দেখা মাত্রই বলেন, কোথায় গিয়েছিলে তুমি? আমি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছিলাম। একটু ছাদে গিয়েছিলাম। আচ্ছা নাও, এই নাও চাল আর ডাল। আমাদের বাড়ির নিয়ম, নতুন বউ বাড়িতে এলে বউ ভাতে চালে ডালে খিচুড়ি তৈরি করে সবাইকে খাওয়ায়। আজ আমার ছোট ছেলে আসছে, বিয়ের দিন পরীক্ষা ছিল, সেজন্য আসতে পারেনি। সেই কারণে আমি ব্যস্ত থাকবো। তুমি একা খিচুড়ি করতে পারবে তো? মেহুল সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, আমি পারবো। আমিনা আক্তার চলে যান। মেহুল বলে তো দেয় পারবে, কিন্তু আজ অব্দি কখনো সে নিজে রান্না করে খায়নি। মাঝে মধ্যে কফি আর চা বানিয়ে খেয়েছে, নতুবা অমলেট।
তাই বাধ্য হয়ে ইউটিউব দেখে খিচুড়ি রান্না করতে থাকে। কিন্তু বিপত্তি বাধে গরম খিচুড়ি নামানোর সময়। মেহুলের হাতে সেকা লাগে, সে ব্যথায় চিৎকার করে ওঠে। তৎক্ষণাৎ আকাশ ছুটে আসে, মেহুলের হাত ধরে পেছনের কাছে নিয়ে যায়, তার হাতে পানি দিতে দিতে বলে, নিজের যত্ন নিতে শিখুন। কিভাবে কাজ করেন? মেহুল মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিল আকাশের দিকে। এদিনেই কত যত্নশীল লাগছে লোকটাকে, কোনো গভীর সম্পর্কে জড়িয়ে যাচ্ছে সে লোকটার সাথে। এটাই কি তবে আবেগময় সম্পর্ক? মেহুল আকাশের যত্নশীল ব্যবহারের প্রেমে পড়ে যেতে থাকে। আকাশ মেহুলের হাতে একটা মলমও লাগিয়ে দেয় যাতে ব্যথা কমে যায়। এরপর আকাশ নিজেই গ্যাসের চুলা থেকে খিচুড়ি নামায় এবং মেহুলকে বলে, আপনি যান, আমি সব কিছু করছি। মেহুলের সেই মুহূর্তে নিজেকে সব থেকে ভাগ্যবতী মনে হয়। এমন যত্নশীল স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। মেহুল আকাশের কথা মতো ডাইনিং টেবিলের কাছে আসে। আমিনা আক্তার মেহুলকে দেখে বলে, খিচুড়ি রান্না হয়েছে? জি, রান্না কমপ্লিট। আমিনা আক্তার তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলের সাথে মেহুলের পরিচয় করিয়ে দিয়ে বলে, ও হলো আমার ছোট ছেলে আশিক, মানে তোমার দেবর। ওর পরীক্ষা ছিল, তোমার বিয়েতে আসতে পারিনি। আশিক মেহুলের সাথে কুশল বিনিময় করে। পরবর্তীতে নিজের মায়ের কানে কানে বলে, আমার নতুন ভাবি তো ভালোই, কিন্তু অন্তরা ভাবির মতো এত বেশি সুন্দরী নয়। কথাটা কানে কানে বললেও ও মেহুল শুনতে পায়, কারণ আশিক কথাটা বেশ জোরেই বলেছে। মেহুলের মন অজান্তেই খারাপ হয়ে যায়। হিংসা জন্ম নেয় অন্তরা নামের মেয়েটির উপর। আমিনা আক্তার বোধহয় ব্যাপারটা ঠিকভাবে নেন না। আশিককে কড়া গলায় বলেন, ও তো রূপ থেকে কি হবে? একজন তো নিজের রূপের আগুনে আমার সোনার সংসারটা পুড়িয়ে দিয়ে চলে গেছে, এবার আর তেমন কিছু না হলেই হয়। মেহুল চুপচাপ দাঁড়িয়েছিল। আশিক সবকিছু স্বাভাবিক করার জন্য বলে, ভাবি খিচুড়ি কোথায়, নিয়ে এসো। আজ তোমার হাতের খিচুড়ি খেয়ে দেখবো কেমন লাগে। অন্তরা ভাবির হাতের রান্না খুব টেস্টি ছিল। ভাবি, বউ ভাতের খিচুড়ির স্বাদ এখনো আমার জিভে লেগে আছে। মেহুলের এসব কথা ভালো লাগছিল না আর, তাই সে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। আমিনা আক্তার আশিককে ধমক দিয়ে বলেন, কথায় কথায় এত অন্তরা অন্তরা করিস কেন? ওই মেয়ের তুলনা টেনে তুই কি বোঝাতে চাইছিস? আশিক আমিনা আক্তারকে বলে, আমি শুধু এটাই বোঝাতে চাইছি, আম্মু যে অন্তরা ভাবি ভাইয়ের জন্য ঠিক ছিল। রূপে গুণে তার সমকক্ষ কাউকে খুঁজে পাওয়া কঠিন। তুমি কেন তাকে মেনে নিতে পারোনি আম্মু? আমিনা আক্তার শক্ত গলায় বলেন, আমার কাছে কৈফিয়ত চাইবি না, কারণ তুই নিজেও সব জানোস। আচ্ছা, অন্তরা ভাবি যদি কখনো ফিরে আসে তখন কি হবে বুঝতে পেরেছো? কি করবে তুমি? নতুন ভাবিরও বা কি হবে? ওই মেয়েকে আর আমি ফিরতে দেব না, অত্যন্ত আমার বাড়িতে আমার ছেলের জীবনেও আর ঠাঁই পাবে না। আশিক আর কিছু বলতে যাবে, তখনই মেহুল ও আকাশের আগমন ঘটে। আকাশ মেহুলকে খিচুড়ি নিয়ে আসতে সাহায্য করে। আশিক সেটা দেখে বলে, বাহ, দ্বিতীয় বউ তো অনেক বেশি কেয়ার করছো। এমন কেয়ার যদি আগে করতে তাহলে। আমিনা আক্তার কড়া দৃষ্টিতে তাকাতেই আশিক চুপ হয়ে যায়। সবাই খেতে বসে। মেহুল সবাইকে নিজের হাতে খিচুড়ি বেলে দেয়। সবাই খেতে শুরু করে। আমিনা আক্তার তো খিচুড়ির প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তিনি বলেন, রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে। আকাশও প্রশংসা করে রান্নার, তবে আশিক বলেন, সুন্দর হয়েছে, তবে অন্তরা ভাবির হাতের রান্না অনেক বেশি সুন্দর ছিল। মেহুলের বারবার এই অন্তরা নামটা শুনতে ভালো লাগছিল না, কিন্তু সে কিছু বলতেও পারছে না। আকাশই বরঞ্চ বলে, অতীতকে টেনে আমার বর্তমানটা নষ্ট করিস না ভাই। অন্তরা আমার অতীত, মেহুল আমার বর্তমান, ভবিষ্যৎ সব। আমাকে মেহুলের সাথেই থাকতে হবে। ততক্ষণে হাসি ফুটে ওঠে মেহুলের মুখে। ইতিমধ্যে রায়ানও চলে আসে ডাইনিং টেবিলে। আশিকের পাশের চেয়ারে বসে মেহুলকে বলে, নতুন মা, তুমি আমাকে খিচুড়ি দাও, আমি খিচুড়ি খেতে অনেক বেশি ভালোবাসি। আশিক রায়ানের গাল টেনে দিয়ে বলে, ওলে আমার সোনাটা, কেমন আছো?
আমার নতুন মা এসে গেছে, এখন আমি অনেক ভালো আছি। নতুন মা আমাকে অনেক ভালোবাসে। মেহুল খিচুড়ি দেয় রায়ানের প্লেটে। রায়ান আবদার করে বলে, এত গরম খিচুড়ি তো আমি খেতে পারবো না, তুমি আমাকে খাইয়ে দেবে নতুন মা। মেহুল জবাব দেওয়ার আগে আমিনা আক্তার বলেন, তোর হাত নেই, নিজে খেতে পারিস না? দিন দিন ছোট হচ্ছিস কি নাকি? রায়ান মুখটা নামিয়ে নেয়। আশিক তার মাকে বলে, এভাবে বলছো কেন আম্মু? ও তো ছোট। আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মেহুল খিচুড়ির প্লেট হাতে নিয়ে বলে, আমি খাইয়ে দিতে পারবো। রায়ান, তুমি হা করো তো। রায়ান খুশি হয়ে যায়। মেহুল নিজের হাতে রায়ানকে খাইয়ে দিতে থাকে। আশিক এসব দেখে বলে, দেখে মনেই হচ্ছে না সৎ মা, কিন্তু এমন কি সব সময়ই থাকবে? নতুন ভাবির যখন নিজের বাচ্চা হবে তখন নিশ্চয়ই আর সতীনের ছেলের জন্য এত দরদ থাকবে না। আকাশ বলে, সেটা তোর ধারণা। কিছু কিছু সম্পর্ককে রক্ত দিয়ে বিচার করা যায় না। কিছু সম্পর্ক হয় আত্মার সম্পর্ক, আবেগময় সম্পর্ক, যা সব কিছুর ঊর্ধ্বে থাকে। খাওয়া দাওয়ার পর পাট চুকিয়ে সবাই বিশ্রাম নিতে উঠে পড়ে। আকাশ, মেহুল ও রায়ান রুমে আকাশের এসেছে। রায়ান মেহুলকে বলে, তুমি আমাকে পড়াশোনা করাবে নতুন মা। মেহুল অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, তবুও রায়ানের এমন অনুরোধ ফেলতে পারে না। সে রায়ানকে পড়ার টেবিলে নিয়ে গিয়ে বসায়। ছোট বাচ্চাদের পড়ানো অনেক বেশি চাপের ব্যাপার। কোনো বিষয় তাদের অনেক ভালো করে না বোঝালে তা বুঝতেই পারে না, তাই মেহুলকে বেশ সময় ব্যয় করতে হয়। আকাশ মেহুলের পাশে এসে বলে, আম, আপনি অনেক টায়ার্ড, যান রেস্ট নিন। আমি রায়ানকে পড়াবো। রায়ানও তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ নতুন মা, তুমি আরাম করো, আমি আব্বুর কাছে না হয় পড়ে নেব। মেহুল বিছানায় শুয়ে যায়। দুপুরে ঘুমানোর অভ্যাস যদিও তার নেই, তবে আজ অনেক ব্যস্ত থাকায় ঘুমের কোলে ঢলে পড়ে সে নিমিষেই। মেহুলের ঘুম ভাঙে বিকেলবেলা। তখন সে দেখে রায়ান তার পাশেই ঘুমিয়ে আছে। মেহুল আকাশের খোঁজ করে, ঘরের কোথাও না পেয়ে বাইরে আসে। রান্নাঘরে আমিনা আক্তারকে দেখতে পায়। আমিনা আক্তার মেহুলকে দেখে বলেন, তুমি উঠে পড়েছো? ভালো। তোমার মায়ের কাছে শুনেছি তুমি তেমন রান্না বান্না করতে পারো না। কোনো ব্যাপার না, আমার কাছে শিখে নিও। উনি কোথায়? কার কথা বলছো? আপনার ছেলে। ও আকাশের কথা বলছো? আকাশ তো অফিসে গেছে। যাই হোক, একটা কথা, কাল তোমার বাপের বাড়িতে যেতে হবে। তুমি সবকিছু রেডি করে রেখো। মেহুল মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করে। এরপর সে রওনা দেয় নিজের রুমে। রায়ানের ঘুম ভেঙে গেছে। মেহুলকে দেখে সে জিজ্ঞেস করে, তুমি কোথায় চলে গিয়েছিলে নতুন মা? আমি তো ঘুম থেকে উঠে তোমাকে খুঁজছিলাম, ভয় ছিলাম যে আমুর মতো তুমিও আমায় রেখে একেবারের মতো চলে যাওনি তো। মেহুলের মায়া হয় রায়ানের জন্য। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, এটা আমার প্রমিস। মেহুল আজ তৈরি হচ্ছে তার বাবার বাড়ি যাওয়ার জন্য। আজ অনেক প্রশ্নের উত্তর জানতে হবে তাকে। কেন তার বাবা মা তাকে এসব কিছু লুকিয়ে বিয়ে দিল? মেহুল বসে বসে এসবই ভাবছিল। এমন সময় আকাশের আগমন ঘটে। আকাশ মেহুলকে সাজতে দেখে বলে, আপনি এভাবে সাজছেন কেন? আজকে কোথাও যাবেন? মেহুল অবাক হয়ে বলে, কেন জানেন না? আজ তো আমাদের ফিরনিতে যেতে হবে, আমার বাবার বাড়ি। আপনার তো জানার কথা। ও হ্যাঁ, তাই তো। আসলে অনেক কাজের চাপ তো, তাই ভুলে গিয়েছিলাম। আপনি কখন যাবেন বলুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে চলে আসব। নামিয়ে দিয়ে চলে আসবেন, এটা আবার কেমন কথা? আপনাকেও তো থাকতে হবে ওখানে আমার সাথে। আকাশ আর কিছু বলে না, তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহুল ভাবে আকাশ হয়তো কোনো কারণে তার বাবার বাড়িতে যেতে চায় না। মেহুলের খুব একটা আগ্রহ নেই এই ব্যাপার নিয়ে। তার শুধু নিজের বাবা মায়ের থেকে উত্তর চাই। আমিনা আক্তারের আগমন ঘটে। তিনি মেহুলকে জিজ্ঞাসা করেন, আকাশ এসেছে? আমিনা আক্তার মেহুলের হাতে কয়েকটা শপিং ব্যাগ তুলে দিয়ে বলেন, এগুলো নাও, তোমাদের পরিবারের সবার জন্য আমাদের বাড়ির তরফ থেকে উপহার আছে এখানে। সবাইকে কিন্তু দেবে এগুলো। আর যদি আকাশের বাবা বেঁচে থাকতেন খুব খুশি হতেন। তিনি তো চেয়েছিলেন আকাশের জীবন যাতে আবার স্বাভাবিক হয়।
কিন্তু একটা ঝড়ে আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে গেল। মেহুল এই ব্যাপারে কিছু জানতে চাইবে তার আগেই আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মেহুলকে তাড়া দিতে থাকে। যেতে চাইলে তাড়াতাড়ি চলুন, আমাকে আপনাকে পৌঁছে দিয়ে আবার অফিসে যেতে হবে। আকাশের কথা শুনে আমিনা আক্তার বলেন, নিজের বউকে কেউ আপনি বলে নাকি আকাশ? এটা কেমন কথা? তুই মেহুলকে তুমি করে বলবি, আর মেহুল তুমিও কিন্তু তুমি করে বলবে আমার ছেলেকে। মেহুল সম্মতি জানালেও আকাশ বলে, একটু সময় তো লাগবেই, তবে চেষ্টা করব এখন থেকে তুমি করে বলার। মেহুল ও আকাশ বের হতে যাবে এমন সময় রায়ান চলে আসে। রায়ান মেহুল ও আকাশকে বের হতে দেখে বলে, আব্বু, নতুন মা, তোমরা কি কোথাও যাচ্ছ? আমাকেও নিয়ে চলো না। আমিনা আক্তার রায়ানকে ধমক দিয়ে বলেন, তোকে কোথাও যেতে হবে না, তুই বাড়িতে থাক। তুই ওদের সাথে গিয়ে কি করবি? মেহুল বলে, সাথে যাক না ও আমাদের সাথে, কোনো অসুবিধা নেই। তুমি বুঝতে পারছো না, ওকে নিয়ে গেলে তোমার অনেক সমস্যা করবে। এই ছেলে উঠতে বসতে জ্বালাবে তোমাকে। তুমি একা যাও, ঘুরে এসো, সেটাই ভালো হবে তোমার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না, আমি রায়ানকে সামলে নিতে পারবো। ঠিক আছে, তুমি যদি সামলাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। যাও তাহলে, সাবধানে যেও। মেহুল, আকাশ ও রায়ান রওনা দেয় মেহুলের বাবার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে করে ঘণ্টাখানেকের যাত্রার পর তারা পৌঁছে যায় মিরপুরে মেহুলের বাড়িতে। মেহুলের বাড়ির সামনে এসে গাড়ি থামায় আকাশ। মেহুল ও রায়ান নেমে পড়ে গাড়ি থেকে। আকাশ গাড়ি থেকে নামে না। মেহুল বলে, তুমি নামছো না কেন গাড়ি থেকে? তুমি ভেতরে আসবে না? না, আমি বিকেলে আসব, এখন অফিসে জরুরি কাজ আছে। প্লিজ আপনি সব কিছু সামলে নিন। সামলে না হয় নিব, কিন্তু তুমি আমাকে তুমি করে বলার প্র্যাকটিস করো। আমরা যেহেতু স্বামী স্ত্রী, তাই তুমি করেই বলা উচিত। ওহ, সরি, মুখ ফসকে বের হয়ে গেছে। এবার থেকে মাথায় রাখবো। টেক কেয়ার, বাই। আকাশ চলে যায় নিজের অফিসের দিকে। মেহুল রায়ানকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। মেহুলকে দেখা মাত্রই তার ছোট বোন পিহু ছুটে আসে। মেহুলের থেকে মাত্র 2 বছরের ছোট পিহু। দু বোন পিঠাপিঠি হওয়ায় তাদের মধ্যে অনেক বেশি ভাব। পিহু মেহুলকে অভিযোগের সুরে বলে, বিয়ে করে আমাকে ভুলে গেলি আপি? একবার ফোন করে খোঁজও নিলি না? জানিস আমি কত মিস করেছি তোকে। মেহুল পিহুর মাথায় হাত বুলিয়ে বলে। আমি কি করব বল, তুইও তো ফোন করিসনি। পিহুর নজর যায় রায়ানের দিকে। পিহু মিহুলকে বলে, এই ছেলেটাকে? কেন তুই জানিস না? উনি তো আকাশের প্রথম স্ত্রীর ছেলে। পিহু রায়ানের দিকে তাকিয়ে বলে, আমিও তোর মতো বিয়ের দিনই জানতে পেরেছি যে দুলা ভাইয়ের আগেও বিয়ে হয়েছিল। তবে আব্বু আম্মু নাকি আগে থেকেই এই বিষয়ে জানতো, আমাদের বলার প্রয়োজন মনে করলো না। অন্তত পক্ষে তোকে তো বলা উচিত ছিল। এসবের মাঝে মেহুলের মা সিতারা বেগম চলে আসেন। মেহুলকে দেখে তিনি বলেন, তুই কেন এসেছিস এই বাড়িতে? মেহুল নিজের মায়ের মুখে এমন কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। তার মা তাকে এভাবে বলবে সেটা কখনো কল্পনাও করেনি মেহুল। পিহু সিতারা বেগমের সামনে গিয়ে বলে, এভাবে কেন বলছো তুমি আম্মু? আপি কি দোষ করেছে? সিতারা বেগম বলেন, ঠিকই বলছি আমি। ও তো এখন বড়লোক বাড়ির বউ। আমাদের খোঁজ নেওয়ার আর সময় আছে ওর? বিয়ে হয়ে গেছে থেকে একবারও খোঁজ নিয়েছে? মেহুল পিহুকে বলে, পিহু, তুই রায়ানকে নিয়ে ভেতরে যা, আমার আম্মুর সাথে কিছু জরুরি কথা আছে। পিহু রায়ানকে নিয়ে ভেতরে যায়। মেহুল নিজের মাকে বলে, আম্মু, তুমি কেন আমার সাথে এমন করলে? তোমরা তো আগে থেকে জানতে আকাশের আগের পক্ষের একজন স্ত্রী আছে, আবার তার একটা ছেলেও আছে। সব জেনেও কেন আমাকে বিয়ে দিলে? সিতারা বেগম অসহায় মুখ করেন, ক্ষীণ কণ্ঠে বলেন, কি করব বল, আমরা যে নিরুপায় ছিলাম। তুই তো জানিস তোর বাবা অফিস থেকে অনেক ঋণ নিয়েছিল। সেই সবই ঋণ শোধ করা অসম্ভব ছিল আমাদের জন্য। তার উপর গত মাসে তোর বাবার যখন হার্ট অ্যাটাক হলো, তখন তার চিকিৎসার জন্য অনেক বেশি টাকার দরকার ছিল। সেই সময় আমি কোনো উপায় না পেয়ে তোর বাবার অফিসের বস অন্তর চৌধুরীর সাথে দেখা করি। তার কাছে টাকা চাইলেই বলেন তোর বাবার আগের অনেক লোন আছে, এখন আর লোন দেওয়া সম্ভব না। তোর বাবার জীবন বাঁচানোর জন্য আমি অনেক মিনতি করি।
অনেক বোঝানোর পর তিনি মত দেন। তিনি শর্ত দেন তার কথা শুনতে হবে, তাহলে তিনি সব ঋণ মওকুফ করবেন। আমি রাজি হয়ে যাই। তারপর 2 সপ্তাহ আগে অন্তর চৌধুরী তোর জন্য নিজের বোনের স্বামীর সম্বন্ধ নিয়ে আসেন। সেই সময় বলেন আমাদের মেয়ের সাথে বিয়ে দিতে হবে। আমাদের অনেক বেশি লোন ছিল, যা শোধ করার জন্য আমাদের সব সম্পত্তি বিক্রি করে দিয়ে পথে বসতে হতো। তাই আমি আর তোর বাবা বাধ্য হয়ে শর্ত মেনে নেই। আর তোকে বলিনি যাতে তুই বিয়েতে অমত না করিস। মেহুলের মুখ শুকনো হয়ে যায়। তার মনে হতে থাকে তাকে নিয়ে ব্যবসা হয়েছে। সিতারা বেগম জিজ্ঞাসা করেন, তুই সুখী আছিস তো মেহুল? নিজের রক্তের সম্পর্কের মা বাবার থেকে প্রতারিত হয়ে এক নতুন সংসারে সবার সাথে আবেগময় সম্পর্কে জড়িয়ে ভালোই আছি আমি। মেহুল তার মায়ের হাতে আমিনা আক্তারের দেওয়া শপিং ব্যাগগুলো তুলে দিয়ে বলে,